প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা তো অনেকেই হয়েছে, কিন্তু আমি যদি বলি কেউ এবার হ্যাকার হয়েছে, বিশ্বাস করবেন আপনারা? হ্যাঁ, আজ আমরা বিষ্ণু নামের এমন একজন ছেলের গল্প বলবো, যে কিনা তার গার্লফ্রেন্ডের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একজন বড় হ্যাকারে পরিণত হয়। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত আই এম কাঠালান মুভির কথা। তো চলুন মূল গল্পে ফিরে যাই। গল্পের শুরুতেই ব্যাঙ্গালোরের একটি ব্যস্ত রাস্তা থেকে বিষ্ণু বাস থেকে নেমে সোজা পাবলিক টয়লেটে যায়। সেখান থেকে সে ড্রেস চেঞ্জ করে একটি খাবার হোটেলে খাবার খেতে যায়। সে যখন খাচ্ছিল তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে। সেখানে কেউ লিখেছিল, আমি জানি এটা তুমি। কিন্তু বিষ্ণু পাত্তা না দিয়ে সোজা চলে যায় একটি আইটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে। বিষ্ণু বেশ টেনশনে ছিল। তখন ঘটনা শিফট হয়ে আমাদের 1 বছর পেছনে দেখানো হয়, যেখানে বিষ্ণু জব সিলেকশন ইন্টারভিউতে ছিল। কিন্তু সেখানে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বিষ্ণু তেমন ঠিকভাবে বলতে পারছিল না। তারপর তারা যখন বিষ্ণু সাবমিট করা প্রজেক্ট দেখে, তাদের তেমন পছন্দ হয় না। তারপর তারা সিভি চেক করে দেখে বিষ্ণুর অনেকগুলো ব্যাকলগ আছে। এসব দেখে তারা বলে, আসলে এটা তো আমাদের নিয়মের বাইরে, তুমি কিভাবে আসলে বুঝতে পারছি না। তখন বিষ্ণু বলে, কিন্তু আমার কাছে তো মেল এসেছিল। তখন তারা বলে, ওটা তো হওয়ার কথা ছিল না, হয়তো ভুল করে চলে গেছে। আচ্ছা, তোমার সিভি আমরা রাখলাম, যদি পরে কোনো পোস্টিং হয় তোমাকে আমরা অবশ্যই জানাবো। বিষ্ণু বুঝে যায় জবটা তার হবে না। তখন তার বন্ধু জয়সন বিষ্ণুর কাছে এসে বলে, সে তার গার্লফ্রেন্ড ফাতেমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে কিনা। সে নাকি অনেক দিন ধরে হ্যাক করার ট্রাই করছে, কিন্তু পারছে না। অ্যাকাউন্ট ডিলিট করার দরকার নেই, শুধু মেসেজগুলো দেখবে, কারণ তার সন্দেহ হচ্ছে জয়সনকে ছাড়াও তার গার্লফ্রেন্ড আরো অনেকের সাথে চ্যাট করে। বিষ্ণু সব শুনে বলে, ঠিক আছে, তবে তার আগে আমি একটু শিল্পার সাথে দেখা করে আসি। এখানে শিল্পা হচ্ছে বিষ্ণুর গার্লফ্রেন্ড। শিল্পা বিষ্ণুকে জিজ্ঞেস করে তার ইন্টারভিউ কেমন হয়েছে। বিষ্ণু বলে, দেখা যাক কি হয়। শিল্পা বলে, এরপর আর কোনো ইন্টারভিউ আছে? যদি তুমি এখানেও চাকরি না পাও তখন কি হবে? তার থেকে ভালো আগে তোমার ব্যাক পেপার ক্লিয়ার করো, তারপর কোথাও একটা ভালো কোম্পানিতে জব করো, না হলে আমার বাবা আমাদের এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। বিষ্ণু এটা শুনে কষ্ট পায়। বিষ্ণু জিজ্ঞেস করে, তুমি জব কিভাবে পেলে? শিল্পা বলে, আমি কোনো ইন্টারভিউতে যাইনি। আমার বাবা তার ফাইন্যান্স কোম্পানির একটি আইটি বিভাগের প্রধান হিসেবে কাজ করতে বলেছে। এরপর বিষ্ণু সেখান থেকে জয়সনের সাথে তার বন্ধু অনিশের দোকানে যায়। যখন এলাকার কারো কম্পিউটার বা প্রিন্টারের সমস্যা হয়, তখন সে এসে ঠিক করে দেয়। তারপর বিষ্ণু জয়সনকে নিয়ে তার বাড়িতে যায়। বিষ্ণুর পরিবারে তার বাবা, মা আর বোন থাকে। বিষ্ণু একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিষ্ণুর একটি অনেক পুরনো মডেলের কম্পিউটার ছিল, যেটা দিয়ে সে প্রতিবেশীর ওয়াইফাই চুরি করে ইন্টারনেটের জন্য ব্যবহার করছিল। সে এটি হ্যাকিং এর জন্য ব্যবহার করে থাকে। বিষ্ণু তখন জয়সনকে বলে, আমি ফাতিমাকে একটি ফেক লিংক পাঠাতে পারি। যদি সে সেই লিংকে ক্লিক করে, তাহলে আমরা তার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাব। জয়সন তখন রাজি হয়ে যায়। তাই বিষ্ণু তখন একটি লিংক তৈরি করে ফাতেমাকে একটি মেসেজ দেয়, কিন্তু তাদের পাঠানো লিংকে একটি বানান ভুল ছিল। ফাতেমা এটা দেখেই বুঝতে পেরে যায়। সে তখন তাদের সাথে অনেক গালিগালাজ করতে শুরু করে। বেচারারা কিছু করার আগেই ব্যর্থ হয়ে যায়। বেশ কিছুদিন পর বিষ্ণুকে অনিশের সাথে কথা বলতে দেখতে পাই। আসলে শিল্পার বাবার ফাইন্যান্স কোম্পানির কাছেই একটা শাখা ছিল। তো যখন সেখানে কোনো কম্পিউটার বা প্রিন্টার নষ্ট হয়, তখন তার আগে সেটা ঠিক করে দিত। বিষ্ণু শিল্পাকে ফোন করে, কিন্তু শিল্পা বিষ্ণুর ফোন কেটে দেয়, রিসিভ করে না, কারণ সে তার বাবার কোম্পানিতে সেদিন আইটি বিভাগের হেড হিসেবে কাজ করতে যাচ্ছিল। শিল্পার বাবা সেখানে সবাইকে শিল্পার সাথে পরিচয় করিয়ে দেয়। ইনি হলেন প্রবীণ কুমার, আমাদের আইটি বিভাগের অ্যাডভাইজার, আর ইনি হলেন জিলস। জিলস আমাদের প্রতিষ্ঠানের সমস্ত কম্পিউটারের বিষয় দেখাশোনা করে। আর ইনি হলেন থমাস, ইনি এখানকার ফাইন্যান্স ম্যানেজার। সবার সাথে পরিচয় হওয়ার পর তার বাবা তাকে কাজে যোগ দিতে বলে। কাজে জয়েন্ট করার পর শিল্পা বিষ্ণুকে ফোন করে বলে, সে খুব ব্যস্ত, সবেমাত্র কাজে জয়েন করেছে, অনেক কিছু সে শিখছে। এসব বলে সে বিষ্ণুকে পরে ফোন করবে বলে ফোন কেটে দেয়। বিষ্ণু অনুভব করতে পারে যে শিল্পা তাকে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করছে। অনিশ সবকিছু শুনে বলে যে তুমি সরাসরি তার সাথে কথা বলো, তারপর সমস্যাটা সমাধান করে ফেলো।
অনিশের কথায় বিষ্ণু শিল্পাকে সরাসরি তার সাথে দেখা করতে বলে। তখন শিল্পা তার বাবার কাছে অনুমতি নিতে গেলে তার বাবা বলে, বন্ধুর সাথে দেখা করতে একা যেতে হবে না, থমাসকে সাথে নিয়ে যাও। থমাস বুঝতে পেরে শিল্পাকে যেতে দেয়। তারপর বিষ্ণু আর শিল্পা দুজনই একটি বেকারিতে বসে কথা বলে। শিল্পা তখন বিষ্ণুকে বলে, তোমার প্ল্যানিং কি? তখন বিষ্ণু বলে সে অনিশের সাথে কম্পিউটার দোকান বাড়ানোর পরিকল্পনা করছে। আর এই কথাটা শুনেই শিল্পা খুব রেগে যায়। শিল্পা বলে, তুমি যদি এইভাবে কম্পিউটারের দোকানে বসে থাকো তাহলে আমার বাবা কখনোই আমাদের বিয়ে দিবে না। বিষ্ণু বলে, আরে কেন সে রাজি হবে না? তোমার বাবাও একজন ব্যবসায়ী, আমিও তো একজন ব্যবসায়ী। তখন বিষ্ণু শিল্পাকে জিজ্ঞেস করে, তুমি রাজি কিনা? তোমার বাবা রাজিতে আমার কিছুই যায় আসে না। তখন শিল্পা বিষ্ণুকে টিটকিরি মেরে বলে, আচ্ছা, তুমি যে জুসটা অর্ডার করলে বিল কি তুমি দিতে পারবে? শিল্পার এই কথাটা বিষ্ণুর খুব লাগে। বিষ্ণু অনেক অপমানিত হয়। বিষ্ণু তখন তার হাতে থাকা টাকাটা নিয়ে শিল্পাকে দিয়ে চলে যায়। বিষ্ণু যখন বাড়িতে পৌঁছায় তখন সে জয়সনকে আজকে ঘটে যাওয়া সবকিছু বলে। জয়সন সব শুনে বলে, শিল্পা নিশ্চয়ই অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তুমি কি ওকে কিছুই জিজ্ঞেস করনি? জয়সন তখন আরো বলে, আমি ভাবছি আজ আমরা ফাতেমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করব, কারণ আমার সন্দেহ হচ্ছে ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। বিষ্ণুর এই কথাটা শোনার পর সেও ভাবে তারও শিল্পার অ্যাকাউন্ট চেক করা উচিত, কিন্তু তাকে হ্যাক করতে হয়নি, কারণ শিল্পা আগেই একবার তাকে পাসওয়ার্ড দিয়েছিল। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই বিষ্ণু লগ ইন করতে সক্ষম হয়। কিন্তু শিল্পা তখন অফলাইনে ছিল। কিন্তু থমাস তাকে অনলাইন দেখে একটি মেসেজ পাঠায় যে সে ঘুমিয়েছে কিনা। এই মেসেজ দেখে বিষ্ণু খুব রেগে যায় আর রিপ্লাই করে, এটা তোমার বাবাকে যেয়ে জিজ্ঞেস করো। আরো অনেক আজে বাজে খারাপ কথা বলে। থমাস এই মেসেজ দেখে হতবাক হয়ে যায়, কারণ এগুলো যে শিল্পা বলেছে এটা তার বিশ্বাসই হচ্ছিল না। তখন তার মনে হয় হয়তো এই সময় তাকে মেসেজ দেওয়া ঠিক হয়নি। পরদিন থমাস অফিসে গিয়ে অনেক এম্বারেসড ফিল করছিল, কারণ গতকালের ঘটনার পর সে শিল্পার দিকে ঠিকভাবে তাকাতেও পারছিল না। কিন্তু শিল্পা তার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল। এটা দেখে থমাস একটু অবাকই হয়। তার কেন যেন মনে হচ্ছিল শিল্পা সেই মেসেজের সম্পর্কে কিছুই জানে না। এরপর সেই মেসেজটি শিল্পাকে দেখায়। এই মেসেজ দেখার পর শিল্পা খুব রেগে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, আমি এটা পাঠাইনি। থমাস বলে, আমি তোমাকে বিশ্বাস করি। শিল্পা বুঝতে পারে না কে এমনটা করছে। সে প্রথমে বিষ্ণুকে সন্দেহ করে। সে তাকে ফোন করে এবং তার সাথে অনেক ঝগড়া করে। শিল্পা বলে, আমি তোমাকে বিশ্বাস করে আমার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? তুমি গতকাল কেন থমাসকে এইসব মেসেজ দিয়েছ? বিষ্ণু তখন খুব রেগে যায়। শিল্পা শিওর হয়ে যায় এই কাজটা বিষ্ণুই করেছে। শিল্পা তখন তাকে আর ফোন করতে না করে বলে ফোন কেটে দেয়। এরপর থমাস প্রবীণের সাথে বলে যে সে শিল্পাকে পছন্দ করে এবং তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। এদিকে শিল্পা বিষ্ণুকে ফোন না করতে বললে বিষ্ণু সোজা তার অফিসে চলে যায় এবং জিজ্ঞেস করে কেন সে এমনটা করছে। শিল্পা তখন বিষ্ণুকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? বিষ্ণু তখন চিৎকার করতে শুরু করে এবং বলতে থাকে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন শিল্পা রেগে গিয়ে বলে, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? কি ভাবছো আমি কিছু বুঝি না? আমাকে বিয়ে করলে তো তোমার কষ্টের দিন শেষ হয়ে যাবে। তোমার আর কষ্ট করে পরীক্ষা দিতে হবে না, তাই না? তুমি আমাকে বিয়ে করে আমার বাবার টাকায় আরামের জীবন কাটাতে চাও, এটাই তো তোমার প্ল্যান। তাদের মধ্যে তখন তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এসব শুনে শিল্পার বাবা সেখানে আসে। সে জিজ্ঞেস করে, কে এই ছেলে? শিল্পা বলে, সে আমার বন্ধু। কিন্তু শিল্পার বাবা বাইরে থেকেই সব শুনে ফেলেছিল। সে তখন আবারও জিজ্ঞেস করে, সে কি তার বন্ধু নাকি অন্য কিছু? শিল্পা এর জবাবে কিছুই বলে না। শিল্পার বাবা তখন শিল্পাকে বাড়ি যেতে বলে। এরপর শিল্পার বাবা বিষ্ণুর সাথে কথা বলে। সে বিষ্ণুকে বুঝিয়ে বলে, যদি আগে তোমাদের মাঝে কিছু ছিল তাহলে সব শেষ। এখন তুমি শুধু তার বন্ধু ছাড়া কিছুই নও। শিল্পা যদি সম্পর্কে আগ্রহী না হয় তাহলে তাকে বিরক্ত করার কোনো মানেই নেই। বিষ্ণু বলে, না স্যার, শিল্পা রাগের বশে এসব কথা বলছে। সে আমাকে সত্যি ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি। বিষ্ণু আরো বলে, যেই আমাদের বিরুদ্ধে আসুক না কেন, শিল্পা যদি রাজি হয় তাহলে আমি ওকে যেভাবেই হোক বিয়ে করব। ততক্ষণে শিল্পার বাবা বিষ্ণুকে কষিয়ে একটা থাপ্পড় দেয়। বিষ্ণু তখন রাগে অপমানে সেখান থেকে চলে যায়।
সে তখন তার বন্ধু অনিশকে বলে যেভাবেই হোক তাকে থাপ্পড়ের প্রতিশোধ নিতে হবে। সে ভেবেছে আমি কিছুই করতে পারবো না। তখনই অনিশের কাছে ফোন আসে যে শিল্পার বাবার অফিসে কিছু কম্পিউটার নষ্ট হয়েছে। বিষ্ণু অনিশকে বলে সেও যাবে। বিষ্ণু তখন অনিশের সাথে শিল্পার বাবার কোম্পানিতে যায়। বিষ্ণু তখন গোপনে সিস্টেম পরীক্ষা করার জন্য তাদের সার্ভারের পাবলিক আইপি অ্যাড্রেস নোট করে ফেলে। তারপর সে অনিশকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে বসে ভিপিএন চালু করলে অনিশ ভিপিএন এর নাম দেখে বলে এই নামটা পরিবর্তন করে ফেলে নতুন একটি নাম রাখতে পারো। বিষ্ণুর তখন উদয়নের গাড়ির নাম কাঠালান মনে আসে, তাই সেই ভিপিএন এর নতুন নাম রাখে আই এম কাঠালান। এরপর বিষ্ণু সেই পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে তাদের সার্ভারের সমস্ত ফাইল থেকে এক এক করে ডাটা মুছে দেয়। পরদিন সকালে শিল্পার বাবা ফোনে জানতে পারে তাদের সিস্টেমে কোনো ডাটাই নেই, সবকিছু মুছে ফেলা হয়েছে। তখন সে অনেক টেনশনে পড়ে অফিসে আসে। তখন তারা বলে যে এটা হয়তো হ্যাকিং এর কারণে হয়েছে, কারণ যেহেতু সার্ভারে কোনো ডাটা ছিল না, তাই সেদিন তাদের অফিসের সবকিছু সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। শিল্পার বাবা যখন জিজ্ঞেস করে আসলে কি ঘটেছে, তখন প্রবীণ বলে আসলে আমাদের সফটওয়্যারটি এমন একটি কম্পিউটারে সুরক্ষিত আছে যাকে আমরা সার্ভার বলি। আমাদের সমস্ত শাখার কম্পিউটারগুলি ইন্টারনেটের মাধ্যমে একটি সার্ভারের সাথে যুক্ত আছে। সেখানে আমরা আমাদের ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারি, কিন্তু বাহির থেকে কেউ এই পাসওয়ার্ডটি বাইপাস করে আমাদের সার্ভারে প্রবেশ করে গ্রাহকের সমস্ত বিবরণ ও ডেটা মুছে ফেলেছে। জিলস তখন বলে আমরা যদি এখন শাখা খুলতে চাই তাহলে আমাদের একটি ব্যাকআপ তৈরি করে খুলতে হবে। প্রবীণ জিজ্ঞেস করে আমাদের কি কোনো ব্যাকআপ আছে? জিলস বলে আমাদের অটো ব্যাকআপে গত মাসের ব্যাকআপ সংরক্ষণ করা হয়েছে। শাখা খোলার জন্য এই মাসের সমস্ত বিবরণ মুছে ফেলে গত মাসের বিবরণ শুধু রাখতে হবে। শিল্পার বাবা জিজ্ঞেস করে এতে কি কোনো সমস্যা আছে? থমাস বলে যদি আমাদের এই মাসের কোনো ডিটেলস না থাকে তাহলে আমাদের এখানে যে পরিমাণ নগদ অর্থের প্রয়োজন তা আমরা পাবো না। শিল্পার বাবা তখন বলে যে সে যেভাবেই হোক এটা ঠিক করে সমস্ত শাখা খুলতে চায়। আপাতত তারা গত মাসের ব্যাকআপ রেখে শাখা খুলবে। অন্যদিকে অনিশ এসে বিষ্ণুকে জিজ্ঞেস করে তুমি কি তাদের সব ডাটা ডিলিট করতে পেরেছ? কিন্তু তারা নাকি গত মাস পর্যন্ত ব্যাকআপ রেখে শাখা খুলছে। বিষ্ণু তখন বলে আমি জানি, কিন্তু এটা হয়ে গেলে আমরা আর হ্যাক করতে পারবো না। এদিকে শিল্পার বাবা ফাইন্যান্স কোম্পানির আইটি নিরাপত্তা বৃদ্ধি করতে একটি নতুন সার্ভার ইনস্টল করে। এতে তার প্রচুর টাকা ব্যয় হয়েছে। শুধু তাই নয়, যদি তাদের শাখার কোনো কম্পিউটারে হঠাৎ সমস্যা হয় তাহলে তাদের আর স্থানীয়ভাবে কাউকে ডেকে এনে ঠিক করতে হবে না, বরং তাদের নিজস্ব আইটি টিম থাকবে। এর ফলে অনিশের ব্যবসাও শেষ। এদিকে তাদের সমস্যা আরো বেড়ে গেছে। যদি পরবর্তীতে তারা নিরাপত্তা এড়িয়ে আবার সার্ভার হ্যাক করতে চায় তাহলে তাদের প্রথমে অফিসের ওয়াইফাই হ্যাক করতে হবে। তখন বিষ্ণু আবার বলে যেহেতু তাদের নিরাপত্তা অন্য সব দিকে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তাদের ওয়াইফাই কিন্তু তেমন নিরাপত্তা নেই। তখন অনিশ জিজ্ঞেস করে মডেল ইনস্টল করে কি এটা করা সম্ভব? বিষ্ণু বলে আমরা যখন সেদিন সেখানে গিয়েছিলাম তখন আমি টেবিলের নিচে একটি নেটওয়ার্ক কেবল পড়ে থাকতে দেখেছিলাম, কিন্তু সেখানে কোনো কম্পিউটার ছিল না। আমি যদি ওই মডেলটি এর সাথে কানেক্ট করি তাহলে আমি তাদের ওয়াইফাই হ্যাক করতে পারবো। কিন্তু তারপর বিষ্ণু কিছুক্ষণ ভেবে বলে যে সে একাই এই কাজটা করতে পারবে। তাই পরদিন সে বাইক লোনের মিথ্যা অজুহাত দিয়ে মডেলটি নিয়ে তাদের শাখায় যায়। তখন সে বলে তার হাত থেকে পয়সা পড়ে গেছে। সে তা তুলতে নিচু হয়ে তার আনা মডেলটি তার সাথে যুক্ত করে দেয়। তারপর সে বাসায় গিয়ে তাদের ওয়াইফাই হ্যাক করে। যখন সে বুঝতে পারে যে তার প্রয়োজনীয় জিনিসপত্র সে পেয়ে গেছে, তখন সে তার বন্ধু অনিশকে বলে মডেলটি ফিরিয়ে নিয়ে আসতে। সেও বিষ্ণুর মতো সেম ট্রিক্স ফলো করে মডেলটি নিয়ে আসে। রাতে বাড়িতে ফিরে বিষ্ণু আবার তাদের সার্ভার হ্যাক করে। পরদিন সকালে আবারও একই সমস্যা দেখা দেয়। শিল্পার বাবার তো মাথায় নষ্ট হয়ে যায়। এত টাকা খরচ করেও আবারও নতুন করে কিভাবে হ্যাক হয়েছে, কে হ্যাক করেছে? সে প্রবীণকে বলে তুমি যা বলেছো এবার তো কিছুই হলো না। এত নিরাপত্তার পরেও কিভাবে হ্যাক হলো? সমস্ত ডাটা কিভাবে মুছে গেল? তখন সেখানে তার স্টাফরা বলে হয়তো কেউ এটা ইচ্ছাকৃতভাবে প্রতিশোধ নিচ্ছে। তাই তখন প্রবীণ শিল্পার বাবাকে বলে আগে আমাদের এই হ্যাকারকে ধরতে হবে। তাই তারা একজন হ্যাকারকে নিয়ে আসে যার নাম সিমি। সিমি তখন সমস্ত সার্ভার
চেক করে বলে এবার যদি সেই হ্যাকার প্রবেশ করে তাহলে সে একটি নোটিফিকেশন পাবে। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। বিষ্ণু তো জানেই না শিল্পার বাবা এবার বিড়াল এনেছে ইঁদুরকে ধরার জন্য। বিষ্ণু কি করে, সেই রাতে তাদের সাইটে যায় আর সাথে সাথেই সিমি নোটিফিকেশন পায়। সে হঠাৎ তার ল্যাপটপ বের করে হ্যাকারকে খুঁজে বের করার চেষ্টা করে। সিমি বিষ্ণুর অ্যাগেইনস্টে অ্যাটাক করছিল, কারণ বিষ্ণু যা করছিল তা খুবই স্লো ছিল। অবশেষে সিমি তার হ্যাকিং নামটি খুঁজে পায়। সে কাঠালান নামটি দেখতে পেয়ে সাথে সাথে তাকে একটি মেসেজ পাঠায়। সে বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি কাঠালান। তারপর এটি দেখে তো বিষ্ণু ভয়ে তার কম্পিউটারই বন্ধ করে দেয়। যখন সে অনিশকে সব বলে, তখন অনিশ বলে, এটা বন্ধ করা তোমার জন্য ভালো। যদি তারা তোমাকে খুঁজে পায় তাহলে সব শেষ। কিন্তু বিষ্ণু মনে করে যে তারা আমার নাম খুঁজে পেলেও আমার লোকেশন বের করতে পারবে না। অপরদিকে সিমি সত্যি বিষ্ণুর লোকেশন শত চেষ্টা করেও খুঁজে পাচ্ছিল না। পরদিন সে শিল্পার বাবার অফিসে যায়। সে বলে যে হ্যাকারের নাম কাঠালান, তার টার্গেট কেবল আমাদের বিরক্ত করা নয়। যদি সে চাইতো তাহলে সে আমাদের সমস্ত ডাটা নিয়ে চলে যেত, কিন্তু এই লোকটি আমাদের ডাটা হ্যাক করে বারবার মুছে ফেলছে এবং আমাদের বিরক্ত করছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যে নিরাপত্তা ব্যবস্থা এত গোপনে রেখেছি তা সে কিভাবে অ্যাক্সেস করেছে। এখন আমার ধারণা যে সে আমাদের অফিসে প্রবেশ করতে পারত। এই কথা শুনে শিল্পা বলে, আমরা যদি ক্যামেরা চেক করি তাহলে এটিকে তা খুঁজে বের করা সম্ভব হবে। কিন্তু সিমি বলে, আমাদের তো অনেক শাখা আছে, আমরা তো আর জানি না যে সে কোন শাখায় প্রবেশ করেছে, তাই বলা সম্ভব হচ্ছে না যে আমরা তাকে খুঁজে পেতে পারি কিনা। শিল্পার বাবা তখন বলে, আমি এত কথা শুনতে চাই না, আমার যেভাবে হোক কাঠালানকে লাগবে। সিমি তখন বলে যে ওই ঘটনার পর থেকে হ্যাকার কয়েকদিন কম্পিউটার ব্যবহার করেনি। এর মধ্যেই আবার থমাস শিল্পাকে পটানোর চেষ্টা করছিল। সিমি তখন বলে যে কাঠালান নামের হ্যাকারটি একজন মালাইলি। এটা জানার পর শিল্পার বাবার হার্ট অ্যাটাক হয়ে যায়। সে সেখানেই পড়ে যায়। পরে দেখা যায় যে সে হসপিটালে ভর্তি আছে। শিল্পা যখন সেখানে আসে তখন তার বাবার সমস্ত রাগ শিল্পার ওপর ছাড়ে। শিল্পা রেগে বের হয়ে যাওয়ার সময় সে তার কলেজের একজন লোককে দেখতে পায়। সে তার ক্লাসের অন্য ছাত্রদের সম্পর্কে জিজ্ঞাসা করার পাশাপাশি সে বিষ্ণুর সম্পর্কেও জিজ্ঞেস করে। সে বলে বিষ্ণুর কাছে তার কিছু জিনিসপত্র আছে। তখন সে তাকে সেই সাক্ষাৎকারের ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলে, যখন বিষ্ণু ক্লাউড নামের শুরুতে দেখানো সে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। তখন সে আমাদের কলেজের ওয়েবসাইট হ্যাক করে তার নিজের নাম অ্যাপ্লিকেশন ফর্মে লিখে এভাবে ইন্টারভিউতে অংশ নিয়েছিল। আমরা এটা জানতে পেরেছিলাম, কিন্তু বাচ্চা ভেবে তেমন পাত্তা দেইনি। এসব শুনে শিল্পার মনে বিষ্ণুর প্রতি সন্দেহ ভরে যায়। তার মনে হচ্ছিল তাদের কোম্পানিতে ঘটে যাওয়া সবকিছুর পেছনে বিষ্ণুর হাত আছে। তাই সে সরাসরি বিষ্ণুর বাড়িতে চলে যায়। এমনকি সে তার পরিবারের কথা না শুনে সরাসরি বিষ্ণুর ঘরে গিয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে। শিল্পা বলে, আমি জানি আমার কোম্পানির হ্যাকিং এর পেছনে তুমি ছিলে। আমি ভদ্রভাবে বলছি, ভদ্রতার সাথে এটা বন্ধ করে দাও, তোমার জন্যই ভালো হবে। যদি কেউ এটা জানতে পারে যে এটা তুমি করেছো তাহলে তোমাকে এর অনেক ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বিষ্ণু এমন ভাবে কথা বলে যেন সে কিছু জানেই না। বিষ্ণু বলে, তুমি যা বলছো বিশ্বাস করো, সে সম্পর্কে আমি কিছুই জানি না। শিল্পা তখন রাগে চিৎকার করতে শুরু করে। এরপর যখন সে চলে যায় তখন বিষ্ণুর পরিবার বুঝতে পারে তার ছেলে কিছু একটা ঘটনা ঘটিয়েছে। তাই তার বাবা রেগে গিয়ে কম্পিউটার নিয়ে যেয়ে বলে, এটা আর তুমি ব্যবহার করতে পারবে না। এদিকে সিমি সব সময় কাঠালানকে খুঁজতো। যখন সে ও তার স্বামী মন্দিরে যায় তখন অনিশ, উদয়ন আর বিষ্ণু অটোতে বসেছিল, আর অটোতে লেখা ছিল কাঠালান। যখন সিমির স্বামী অটোর নাম দেখে তখন সে তাকে জিজ্ঞেস করে, এটা কি সেই কাঠালান যাকে তুমি খুঁজছিলে? কিন্তু সিমি ঠাট্টা করে বলে, তোমার কি মনে হয় যেটা আমি খুঁজছি এটাই সে? অপরদিকে শিল্পা প্রায় নিশ্চিত যে হ্যাকার বিষ্ণু। তাই শিল্পা থমাসের সাথে এই বিষয়ে কথা বলে। শিল্পা আরো বলে, আমাদের এখনই কাউকে এই বিষয়ে বলা উচিত হবে না, কারণ পরে যদি প্রমাণিত হয় আমরা ভুল তাহলে বিষয়টা অনেক বাজে হয়ে যাবে। তবে আমার মনে হয় না সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে। তাদের সম্পর্কে ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পেরে থমাস বলে যে সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু শিল্পা বলে, তোমার উচিত আমার বাবার সাথে কথা বলা।
অবশ্য শিল্পার থমাসকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, তাই হঠাৎ করে থমাস আর শিল্পার বিয়ে ঠিক হয়ে যায়। সেই সময় আবার বিষ্ণুর সমস্ত ব্যাক পেপার শেষ হয়। এরপর থমাস এবং শিল্পার ফটোশুট চলাকালীন সময়ে থমাসকে অন্য একটি স্টুডিও থেকে ফোন করে বলে, স্যার, আপনাদের প্রি ওয়েডিং এর কাজ আমাদের দিতে হবে। আমরা আমাদের করা সমস্ত কাজ আপনাদের ফোনে পাঠিয়ে দিয়েছি। তাদের জোরাজুরির কারণে সেই ছবিগুলো দেখার জন্য থমাস তাদের পাঠানো লিঙ্কে যায়। সেই সমস্ত ছবি দেখে তারপর সে তাদের বলে, আমি ইতিমধ্যেই একজনকে বুকিং করে ফেলেছি। এদিকে দিনের শেষে সিমি শিল্পার বাবার সাথে দেখা করে এবং তাকে বলে যে আমরা কেবল আমাদের নিরাপত্তা জোরদার করিনি, বরং তাকে ধরতে না পারার কারণ হলো সে এখনো সিস্টেমে লগ ইনই হয়নি। সে যখন আবার সিস্টেমে লগ ইন করবে, আমি তাকে যেভাবে হোক হাতে নাতে ধরবো। আমি তার লোকেশন যেভাবেই হোক না কেন খুঁজে বের করবই। এই কথা শুনে থমাস মনে প্রাণে চায় যে যদি সে বিষ্ণু হয় তাহলে তাকে হাতে নাতে ধরা উচিত। এই জন্য সে একটি পরিকল্পনা করে। বিষ্ণুকে বিয়ের কথা জানানোর বাহানায় শিল্পা বিষ্ণুর সাথে দেখা করে। তাই যখন শিল্পা বিষ্ণুকে তার বিয়ের কথা বলে, তখন বিষ্ণু শিল্পাকে অভিনন্দন জানায়। কিন্তু থমাস শিল্পার পিছু করতে করতে সেখানে আসে এবং সে বিষ্ণুকে বলে, আমি জানি তুমি সেই হ্যাকার। থমাস তাকে চ্যালেঞ্জ করে বলে, যদি তোমার এতই সাহস থাকে তবে লগ ইন করে আবার হ্যাক করো। বিষ্ণু তার চ্যালেঞ্জ একসেপ্ট করে। এবার থমাস ধরেই নিয়েছিল এবার তাকে হাতে নাতে ধরবে। অপরদিকে শিল্পার বিয়ের অনুষ্ঠানের আসার জন্য বিষ্ণু অনিশকে নিয়ে আসে। ফেরার পথে অনিশ তাকে বলে, ভালোই হয়েছে, এখন থেকে তাদের জীবন আছে এবং তোমারও জীবন আছে। তুমি তোমার মতো করে লাইফে এগিয়ে যাও, কিন্তু কোনো কিছুই তো শেষ হয়নি। জিলস যখন অফিসে ছিল তখন ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। যখন সে চেক করতে যায়, সে দেখতে পায় যে পুরো সার্ভার পুড়ে গেছে। সে তাড়াতাড়ি শিল্পার বাবাকে ফোন করে জানায়। তারা অফিসে পৌঁছে যখন জিজ্ঞেস করে কি হয়েছে, তারা বলে আবার হ্যাক হয়েছে। হ্যাকার এবার হ্যাক করেছে এবং সিস্টেমকে অতিরিক্ত গরম করে দিয়েছে। সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সিমি যখন ঘটনাটি জানতে পারে, তখন সে আবারও কাঠালানকে খুঁজতে শুরু করে। এবার তারা তার লোকেশন খুঁজে পায়। কিছুক্ষণ পর দেখানো হয় বিষ্ণু আর অনিশ বাইকে করে বাড়িতে ফিরছে। সেই সময় একটি পুলিশের গাড়ি তাদের ধাওয়া করতে শুরু করে। এদিকে পুলিশ শিল্পার বাবাকে ফোন করে বলে তারা হ্যাকারকে খুঁজে পেয়েছে। এই কথা শুনে তো সে রেগে বলে, ওকে মেরে ফেলো না, আমি আগে তার মুখ দেখতে চাই, তারপর তোমরা যা ইচ্ছা তাই করো। সে যখন স্টেশনে পৌঁছে চেক করতে যায় কে সেই হ্যাকার, তখন সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং তার মেয়ের জামাই থমাস। এদিকে আমরা দেখতে পাই পুলিশ বিষ্ণুদের ফলো করছে, কিন্তু আসলে পুলিশের গাড়িটি তাদের সামনে থাকা গাড়িটিকে ফলো করছিল, আর সেই গাড়িতে ছিল থমাস। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বিষ্ণু আসলে থমাসের ম্যাক আইডি ব্যবহার করে হ্যাক করেছে। এখন প্রশ্ন হলো, সে থমাসের ম্যাক আইডি পেল কিভাবে? জানি আপনাদের মনেও সেম প্রশ্ন। আসলে ওই যে প্রি ওয়েডিং এর সময় থমাসের ফোনে ফটোগ্রাফার এজেন্সি থেকে একটি ফোন এসেছিল, মনে আছে? এটি বিষ্ণু তার এক বন্ধুর সাহায্যে করেছিল। বিষ্ণু থমাসের ফোনে একটি লিংক পাঠিয়ে দেয়, যাতে থমাস ক্লিক করার সাথে সাথে বিষ্ণু তার ফোনের অ্যাক্সেস পেয়ে যায়, আর তার আইডি ব্যবহার করেই সে সার্ভার হ্যাক করে অতিরিক্ত গরম করে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সিমি সেই লোকেশনটি খুঁজে পেয়েছিল। তারা বুঝতে পেরেছিল থমাস সেই ব্যক্তি নয় যাকে তারা খুঁজছিল, এবং তারা এটাও বুঝতে পেরেছিল হ্যাকার তাদের ধারণার চেয়েও বেশি চালাক। অপরদিকে বিষ্ণু যখন বাড়ি ফিরে আসে, তখন তার বাবা তাকে বলে, আমি জানি না তুমি এই কম্পিউটার ব্যবহার করে কি করেছ, তবে তুমি যাই করো না কেন তোমার তা ভালোভাবে ব্যবহার করা উচিত, ভালো উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। তারপর বিষ্ণুর বন্ধু ফোন করে বলে তুমি পরীক্ষায় পাশ করেছ। যা শুনে সে কিছুই না বলে তার ঘরের ভেতরে চলে যায়। সেখানে সে টেবিলে একটি নতুন বক্স দেখতে পায়, যার ভেতরে তার বাবা তার জন্য একটি ল্যাপটপ কিনে এনেছিল। এটি দেখে বিষ্ণু ল্যাপটপটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওই ঘটনার পর থেকে সে আর কখনো হ্যাক করেনি। সিমিও আর তাকে ধরতে পারেনি। সিমির বিষ্ণুকে ধরতে না পারার আরেকটি কারণ হলো পরে বিষ্ণু ব্যাঙ্গালোরে নিজের জব নিয়ে বিজি হয়ে যায়। কিন্তু শিল্পা নিশ্চিত ছিল যে সমস্ত কিছুর পেছনে বিষ্ণুই ছিল। সিন বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই বিষ্ণু একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে ব্যাঙ্গালোরে এসেছে। ব্যাঙ্গালোরে কর্মরত সিমি তার অফিসে বসে মনে মনে বলছিল যে একদিন আমি সেই কাঠালানকে ধরবই।
আমি তাকে খুঁজে বের করবই। ঠিক সেই মুহূর্তে বিষ্ণু অফিসে প্রবেশ করে। বিষ্ণু আজ ইন্টারভিউ দিতে সিমির কাছেই এসেছে। যেই কাঠালানকে সিমি মনে প্রাণে খুঁজছে, সেই কাঠালানই এসেছে তার কাছে ইন্টারভিউ দিতে। কিন্তু তারা দুজন একে অপরকে চিনতে পারে না। সিমি আর কখনোই কাঠালানকে খুঁজে পায় না। আর এখানেই এই সুন্দর সিনেমাটির সমাপ্তি হয়। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানান। আরো এমন সব নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।